আমরা যেটা আসলে চোখে দেখছি বাংলাদেশে বর্তমানে এটাই কিন্তু শেষ কথা নয়। আমি একদম শুরুতেই আসলে ভনিতা না করেই আমি কথা বলি। যেমন জুলাই আগস্টে আমরা যখন বলছিলাম যে এটা আসলে ষড়যন্ত্র। যে ন্যারেটিভ এর কে আসলে কেন্দ্র করে এরকম একটা পরিস্থিতি তৈরি করা হলো, সেটা কিন্তু আসলে দীর্ঘদিন ধরে নানাভাবে সুকৌশলে এই একটা পরিস্থিতি তৈরি করার জন্য নানা ধরনের ন্যারেটিভ তৈরি করে বাজারে ছেড়ে দেওয়া হয়েছিল। তো সেই জায়গা থেকে বলছি তখন যারা বিশ্বাস করেননি তারা কিন্তু এখন বিশ্বাস করতে শুরু করেছেন যে আমরা তখন যা বলেছিলাম যে এটা আসলে ওই যে মেটিকুলাসলি ডিজাইনের একটা পার্ট এবং এখানে কোটার এগেনস্টে কোটাটা অ্যাকচুয়ালি বা ছাত্রদেরকে খেপিয়ে তোলা এটা আসলে দীর্ঘদিন ধরে কাজ করা হয়েছে এবং এটার পেছনে আমাদের মৌলবাদী গোষ্ঠীর একটা প্রত্যক্ষ যোগ আছে। তখন যারা বিশ্বাস করেনি এখন কিন্তু তারা অনেকে বিশ্বাস করছেন। তো তাদেরকে উদ্দেশ্য করে বলবো এবং যারা আসলে এখন প্রমাণ পাচ্ছেন, প্রমাণ পেয়েও আসলে হতবিহ্বল হয়ে আছেন, কি করবেন ভেবে পাচ্ছেন না, তাদেরকে বলি যে এটা শেষ কথা নয়। বাংলাদেশ যেদিকে যাচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা দুদিন পর পর পাহাড়ে কিন্তু দেখছি যে পাহাড় জ্বলছে। আপনারা জানেন যে খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং কিছুদিন পর পর কোনো একজনকে গণরেপ করা হচ্ছে, গণধর্ষণ। এবং ধর্ষণের তো মহোৎসব ৫ আগস্টের পরে শুরু হয়েছে। কিংবা কেন শুরু হইল? কেন হঠাৎ করে দেশে ধর্ষণটা বেড়ে গেল? কারণটা হচ্ছে যত ধর্ষক গ্রেফতার হয়ে জেলে বন্দী ছিলেন এবং তারা সবাই শাস্তিপ্রাপ্ত আসামি ছিলেন, তাদের প্রত্যেককে ছেড়ে দেয়া হয়েছে। আচ্ছা, ৪০০ থানা লুট করা হয়েছে। লুট করে অস্ত্রগুলো কোথায় গেল? সে অস্ত্রের ব্যবহার কিন্তু আমরা এখন দেখছি। ধরে, ধরে মব সৃষ্টি করে মানুষকে মেরে ফেলা হচ্ছে। দিনে দুপুরে যখন তখন ছোট থেকে বড়, নারী থেকে পুরুষ, বৃদ্ধ থেকে শিশু কেউ বাদ নেই। ধর্ষণের ক্ষেত্রে আমরা দেখেছি একদম শিশু থেকে ৩, ৪, ৫ বছরের ৬ বছরের শিশু থেকে শুরু করে ৮০ বছর ৮২ বছরের বৃদ্ধা মহিলা কেউ বাদ নেই। আপনি খুনের ক্ষেত্রে দেখেন, কোনো এমন না যে শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করা হচ্ছে, তা কিন্তু না। আপনি মানে যাকে মনে হচ্ছে যে আমার শক্তি বেশি, এর শক্তি কম, যে আমার প্রতিপক্ষ ছিল সেটা রাজনৈতিক প্রতিপক্ষ হতে পারে। আমার মনে হচ্ছে যে একে আমি খুন করে ফেললে এর বাড়িটা আমি দখল করতে পারবো, সেক্ষেত্রে হতে পারে। আমার যদি মনে হয় যে ও আমার সঙ্গে একসময় বাজে ব্যবহার করেছিল, আচ্ছা আমার হাতে তখন লুট করা অস্ত্র আছে, সে অস্ত্রের জোরে হতে পারে। আমরা কিন্তু যখন তখন খুন খারাপি করে ফেলছি এবং এই নদীর ভেতরে লাশ, পানির ভেতরে লাশ, পচা ডোবায় লাশ, রাস্তায় লাশ, বাড়িতে লাশ, কলকারখানার লাশ, মসজিদে মাদ্রাসায় লাশ। শুধু লাশ আর লাশ। মানে প্রতিদিন এত বেশি লাশ যে আমরা কিন্তু যারা সোশ্যাল মিডিয়াতে একটু অ্যাক্টিভ তারা কোনো দেখবেন যে আমরা এখন দেইও না। কারণ আপনি একদিনে কতগুলো ঘটনা দিবেন। আগে আমরা কি হতো? একটা রেপের ঘটনা হলে, ধর্ষণের ঘটনা হলে ৮ দিন, ১০ দিন, ১৫ দিন, ২০ দিন, ১ মাস চলতো ওটা নিয়ে। প্রতিবাদ চলতো যতক্ষণ পর্যন্ত ওটার কোনো সুরাহা না হচ্ছে। এই যারা দেশে যারা অ্যাক্টিভিস্ট ছিলেন সবাই দাঁড়িয়ে যেতেন শাহবাগে, দাঁড়িয়ে যেতেন বিভিন্ন জায়গায়। আমরা সোশ্যাল মিডিয়াতে, আমরা টক শোতে এটা নিয়ে ঝড় তুলতাম। একটা আমাদের মানে আমরা যতক্ষণ না সন্তুষ্ট না হতাম যে না একটা বিচার প্রক্রিয়া একটা পজিটিভ দিকে আগাচ্ছে, আসামি গ্রেফতার হয়েছে। তখন দেখা গেছে যে আমরা অন্যদিকে তখন ফুল, লতা, পাতা, পাখি, রান্না সেগুলো কিন্তু এখন আর নাই সোশ্যাল মিডিয়াতে। আমরা নিজেদের ছবি দিনের পর দিন পোস্ট দিতাম। কারণ আপনার এখন সেই মানসিক অবস্থা নেই। কারণ এত বেশি ঘটনা যে ব্যক্তি নিয়ে চর্চা, ব্যক্তিত্ব নিজেকে নিয়ে চর্চা করার সময়টা আমাদের এখন আর নাই। আচ্ছা দেখেন গেল এই ধর্ষণের দিকে গেল, খুনের দিকে গেল। আপনি যদি অর্থনীতির দিক দেখেন, একদম সব দেউলিয়া হয়ে গেছে। আপনার বাংলাদেশ সে যখন শেখ হাসিনা সরাসরি প্রত্যক্ষ তত্ত্বাবধানে ছিল, তখন কিন্তু কোন ব্যাংক ওই যে ইয়ের ব্যাংকটা ফার্মার্স ব্যাংক ছাড়া আর কোন ব্যাংক দেখেন মানে আমরা এরকম বন্ধ হয়ে যায় নাই, দেউলিয়া হয়ে যায় নাই। বিএনপি নেতৃত্বাধীন ব্যাংক কত ছিল, তাই না? আচ্ছা দেখেন গেল এই ধর্ষণের। আচ্ছা তারপর আ মানুষ ২৬ লাখ অলরেডি মানে বিভিন্ন পত্র-পত্রিকা তো স্বাধীনভাবে কাজ করতে পারছে না। তারা তো অনেক ছাড় দিয়ে কিন্তু লিখতে হয়, বলতে হয়। তো তাদের হিসাব মতোই আমরা ২৬ লক্ষ পেয়েছি যারা বেকার হয়ে গেছে। কলকারখানা আপনি পুড়িয়ে দিয়েছেন। উৎপাদন হবে কি করে? 0 আপনার বিনিয়োগ। মানে 0% বিনিয়োগ। আসার পরে এমন ঢাক ঢোল পেটানো হলো, এমন বড় বিনিয়োগ সম্মেলন হলো,
ওই কোথায় কেন মুদি দোকানদার ছিল তাকে তুলে নিয়ে যাওয়া হলো ইন্ডিয়া থেকে, ওই অমুক পাকিস্তানে কে ছিল তাকে তুলে নিয়ে যাওয়া হলো, আমার বন্ধু ছিল হয়তো বা এখানে একটা গ্যাস স্টেশনে ব্যবসা করে, তাকে আমি ধরে নিয়ে গেলাম। এরকম মিলে একটা বিরাট লম্ফঝম্প করে একটা বিনিয়োগ সম্মেলন হলো। কত টাকা খরচ হয়েছিল সে বিনিয়োগ সম্মেলনে? ইউনুস তার ট্যাক্স দেন না, আমি ট্যাক্স দিই, আমার ট্যাক্সের টাকা কিন্তু গেছে, বেনিফিটটা আমার কি? কত টাকার বিনিয়োগ হলো? আচ্ছা, এরকম একটা সিচুয়েশনে বিনিয়োগ কেন হবে? বরং মানুষ কি করবে, কি করা শুরু করেছে, যার যত বিনিয়োগ ছিল তুলে নেওয়ার চেষ্টা করছে, তুলে নিচ্ছে সবাই কিন্তু। আচ্ছা, আর একটা বিষয় দেখেন, যখন একটা দেশ স্ট্যাবল থাকে, একটা ভালো সৎ নেতৃত্বের হাতে থাকে, তখন কি করে মানুষ? আমার ধরেন দুটো বাড়তি টাকা, আমার সংসার চালিয়ে হয়তো আমার ২,০০০ টাকা বাড়তি রইলো, ১০,০০০ টাকা বাড়তি রইলো। আমি তখন কি চিন্তা করছি যে আচ্ছা এটা আর একটা কিছু একটা ব্যবসা, একটা পুঁজি-টুজি করে কিছু একটা করি। আচ্ছা ঠিক আছে, আমি না হলে একটু এই মাছের ব্যবসা করি। আমি না হলে একটু ছোট ভাইদেরকে দেই যে তোরা শুকনা নারকেলের ব্যবসা কর। গোপালগঞ্জ থেকে নারকেল কিনে ঢাকায় বিক্রি করবি। ছোট, ছোট এরকম যারা, আমরা ছোট আকারে আমি বলছি। আমি ছোট মানুষ, আমি ছোট, ছোট চিন্তা করছি। যারা বড় মানুষ তারা হয়তো এটা বড়, বড় আকারে। তারা একটা ফ্যাক্টরি করতেন, তারা একটা কলকারখানা করতেন। এভাবে তারা বিনিয়োগ করতেন। এখন কি করছেন মানুষ? দেশের যে মানুষ সেও কি বিনিয়োগ করছে? সে তার টাকাটা কি করছে? বাইরে পাঠিয়ে দিচ্ছে। আমরা কিন্তু বিএনপি নেতার কাছে শুনেছিলাম যে কত হাজার কোটি টাকা ৮ মাসে বাইরে পাচার করা হয়েছে। কারণ বাইরে দেশে বিনিয়োগের মতো অবস্থা নেই।